নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামাত। সংস্কার ও ভোট নিয়ে রোডম্যাপ চান আমির। সন্ধ্যায় বিএনপি ও জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সরকারের ভেতর থেকে বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে, অভিযোগ সালাউদ্দিনের। আলোচনার টেবিলে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান এনসিপি নেতা সার্জিসের। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে এখনও সক্রিয় আওয়ামী আমলের সিন্ডিকেট, অভিযোগ বায়রার সাবেক নেতার। 13 এজেন্সির বিরুদ্ধে 3 বছরে 1200 কোটি টাকা আত্মসাতের তথ্য দুদকের। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত খামারিরা। চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত 8 লাখেরও বেশি গবাদি পশু। বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি মেটানোর পরিকল্পনা। এবং পর্যটক যাতায়াত বন্ধ থাকায় প্রাণ ফিরেছে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্যে। বেড়েছে ম্যানগ্রোভ উদ্ভিদ ও সবুজের সমারোহ। হোটেল কটেজ বন্ধ থাকায় সংকটে শত শত পরিবার। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আলফালাহ মিলনায়তনে দলটির মজলিসে শুরার আবেদনে একথা জামায়াতে ইসলামের আমির ডাক্তার। নির্বাচন ও সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার মাধ্যমে জনগণের সংশয় দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান জামায়াত আমির। বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দলের সঙ্গে সরকারকে আলোচনার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মন্তব্য করে সেনাবাহিনীকে বিতর্কিত করা থেকে বিরত থাকারও পরামর্শ তার। বিপুল পরিমাণ ত্যাগ কুরবানির মাধ্যমে এই অর্জন, সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে যমুনায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সুর। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়েও চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে এনসিপি নেতা সার্জিস আলম বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবেই তৈরি করা হয়েছে এমন পরিস্থিতি। রাজপথে নয়, সমস্যার সমাধান খুঁজতে হবে আলোচনার টেবিলে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, সরকারের ভেতরের কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ বানাতে চায়। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া কাটবে না সংকট। হাসান ওয়ালির প্রতিবেদন। কাঁধে কাঁধ মিলিয়ে বিদায় ঘণ্টা বাজিয়েছে শেখ হাসিনা সরকারের, কিন্তু সময় গড়াতেই সে ঐক্যে বাজছে অনৈক্যের সুর। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, স্থানীয় নাকি জাতীয় নির্বাচন, কোনটি আগে, এরকম নানা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে বিএনপি ও এনসিপি। এর মধ্যেই রাষ্ট্রে দেখা দিয়েছে গভীর সংকট। উদ্ভূত পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়কও এনসিপি নেতা সার্জিস আলম বলেন, জুলাইয়ের পক্ষের শক্তিদের রাজপথে নয়, সমস্যার সমাধান খুঁজতে হবে আলোচনার টেবিলে। জুলাই যেমন আমাদের ঐক্যের একটি জায়গা, ডক্টর ইউনূস আমাদের একটি ঐক্যের জায়গা। সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেওয়া হয়, এবং আমাদের যদি কোনো আলোচনা থাকে, কোনো বিষয়ে মত পার্থক্য থাকে, এগুলোর সমাধান ওই রাজপথে নয়, যমুনার আশেপাশে ব্লকেট করে নয়, বরং টেবিল ডিসকাশনের মাধ্যমে হওয়া উচিত।
সরকারের ভেতরের একটি অংশ বিএনপিকে প্রতিপক্ষ বানাতে চায় অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার দূরত্ব তৈরির চেষ্টাও করছে গোষ্ঠীটি। দলীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য গত সোমবার রাত থেকে চেষ্টা করছি, কিন্তু আমরা ওনার সাক্ষাতের সময় পাইনি এখনো পর্যন্ত। তো সহযোগিতা কি আমরা করতে চাচ্ছি না, নাকি উনি সহযোগিতা চাচ্ছেন না, সেটা একটা প্রশ্ন। সরকারের মধ্যেই দুই একটি চক্র আছে, কর্নার আছে, যারা বিএনপিকে সরকারের প্রতিপক্ষ ভাবেন এবং তাদের কর্মকাণ্ডে সেটা দেখা গেছে। রাজনীতির মাঠে গুমট পরিস্থিতির চিন্তায় ফেলেছে রাজনৈতিক বিশ্লেষকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ছাড়া কাটবে না আধার। অটোমেটিক দুর্বল হয়ে যাবে এই এজেন্ডাগুলো যখন আপনি নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণাটা দিয়ে দিবেন। উপদেষ্টা পরিষদের 3 সদস্যের পদত্যাগ, ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ, সব কিছুই আপনার দুর্বল হয়ে যাবে। সংকট উত্তরণের জন্য এটা সবচেয়ে উত্তম পন্থা আলোচনা এবং চূড়ান্তভাবে নির্বাচন। জুলাই অভ্যুত্থানের শক্তির মধ্যে ফাটল ধরলে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে পরিকল্পনা কমিশনের কার্যালয়ে এই বৈঠকে পরিকল্পনা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে 11টি নতুন ও পুরনো প্রকল্প পর্যালোচনা করা হয়। এছাড়া একনেকে অবগতির জন্য প্রধান উপদেষ্টার অনুমোদিত 4টি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। জুলাই ঘোষণাপত্র বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়েছে একটি মহল। এই অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার্থীরা রাজপথে আছে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। সকালে স্মৃতিসৌধে যান সংগঠনটির সদস্যরা, পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, ভিন্ন মাত্রার শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় জাতীয় যুবশক্তি। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে দেশ গঠনে, দেশ বিনির্মাণে কাজ করে যাবে। এই সুশৃঙ্খল একটা জনশক্তি অবশ্যই দেশের সামাজিক, আর্থিক আর আমি যদি বলি আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতার ব্যাপারগুলোতে আমরা সদা জাগ্রত থাকব। দেশের প্রতি যুবকদের যে একটা আশা এবং সেই সাথে দেশের জন্য যুবকদের যে দায়িত্ব, সেগুলো আমরা হাইলাইট করব, সেগুলো নিয়ে কাজ করব। নারী প্রতিনিধিদেরকে নিয়ে আমরা কাজ করব। সময় সংবাদে আরও থাকছে। বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা কেড়ে নেওয়ার বিরুদ্ধে হার্ভার্ডের মামলা প্রতিহিংসামূলক পদক্ষেপ দাবি। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করলেন আদালত। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ টাকা। দুদক বলছে, বিগত সরকারের আস্থাভাজন ১৩টি এজেন্সি ৩ বছরে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। অভিযুক্ত এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা করতে সুপারিশ করেছে অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ। দুদক বলছে, সরকারি হিসাবে ৭৯,০০০ খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট ৪,৭০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট এসব রিক্রুটিং এজেন্সি মানুষের অর্থ হাতিয়ে নিতে নানা ছলচাতুরির আশ্রয় নেয়। এরকম ১৩টি এজেন্সি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা ১৩টি মামলার সুপারিশ করেছে। বাইরার সাবেক এক নেতার অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে। সেই সিন্ডিকেট এখনও সক্রিয় আছে বলেও দাবি তার। একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী, এমপি এবং নেতারা কিন্তু এখনও আছে। তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে কিন্তু তারা।
অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রম বাজার। বিভিন্ন দেশেই শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু 1,65,000 টাকা সৌদি আরব, সেখানে কিন্তু 6 লাখ 7 লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবে রোধ করা সম্ভব না। গেল মার্চে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে 1,128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে হাইকোর্ট নিয়ে সার্জিস বিরূপ মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন এর নোটিশ পাঠান। নোটিশে লিখিত ও সংবাদ সম্মেলন করে সার্জিসকে প্রকাশ্য ক্ষমা চাইতে বলা হয়েছে। 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। জানিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সার্জিস আলম। অনিন্দ্য সুন্দর দ্বীপ, নেই কোলাহল, নেই চিরচেনা ব্যস্ততা। পরিবেশ রক্ষায় গত মার্চ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বন্ধ পর্যটক যাতায়াত। এতে দ্বীপের ছেঁড়াদিয়া ও ডিয়ার মাথা খ্যাত মিনি সুন্দরবন ফিরে পেয়েছে নতুন প্রাণ। তবে সাগরে মাছ শিকার কিংবা পর্যটন ঘিরে যাদের জীবিকা, সেসব মানুষ আছেন চরম সংকটে। সেন্ট মার্টিন ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 5 মাস। এই মৌসুম থেকে মাত্র 3 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন, স্থানীয় নাম দিয়ার মাথা, যেখানে এখন জন্মাচ্ছে নতুন নতুন গাছ। উপরে সবুজের সমারোহ, নিচে পাথর আর সমুদ্রের ছোট ছোট ঢেউ। এটা আল্লাহ দেব এমন একটা জায়গা, ডিলি জায়গাগুলো হলো শেষ হয়ে যায়, পরিবেশগুলো উন্নত মানের হয়ে যায়। তবে কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। দ্বীপের শত শত পরিবার জীবিকার অনিশ্চয়তায় দিশেহারা। নেই কাজকর্ম, দরজা বন্ধ হোটেল, কটেজ ও রেস্তোরাঁগুলোর। এখন ফিশারি নচলে সরকার বন্ধ করে দিয়ে, আবার পর্যটকও বন্ধ করে দিয়ে। তোদের বাদ খাইও মারা ফোনদের লেখাপড়া করে বাদ খাইতে কিন্তু বাজি গিয়ে এই অবস্থা যদি আর 2 বছর 1 বছর চলতে থাকে, আমরা তো একবারে রোহিঙ্গার কাতারে পড়ে যাব। সেন্ট মার্টিনের অবস্থান মিয়ানমারের বিরোধপূর্ণ রাখাইন প্রদেশের কাছে। তাই বছরের 12 মাসই তৎপর কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড বলেন বা অন্যান্য বাহিনী বলেন, অন্যান্য সংস্থা বলেন, তার যতটুকু সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন আমরা অবশ্যই করব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। নানামুখী সংকটে দ্বীপের বাসিন্দারা, অনেকের কাটছে অনাহারে অর্ধাহারে। তাই দ্রুত তাদের জীবিকার সংস্থান করার দাবি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানী সহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রায় বড় পরিবর্তন আসছে না। শনিবার সকাল থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল সহ 11টি অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এসব এলাকায় 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবার কোরবানির জন্য প্রস্তুত 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে 35,000। 3 পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি চাহিদা পূরণ হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহাকে সামনে রেখে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম শহর ও গ্রামে গড়ে উঠেছে বড় আকারের অনেক গরুর খামার। নগরে 100-রও বেশি এগ্রো খামার রয়েছে। এখানে দেশীয় পাশাপাশি বিদেশি জাতের গরুও লালন পালন করা হচ্ছে। এবার চট্টগ্রামে কোরবানির চাহিদা প্রায় 8,96,000। এর মধ্যে কোরবানিযোগ্য গবাদি পশুর উৎপাদন 8,60,000, ঘাটতি প্রায় 35,000। 3 পার্বত্য জেলা
কুষ্টিয়া, ফরিদপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসা গরু থেকে ঘাটতি পূরণ করা হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অবশ্যই আমাদের দেশীয় যথেষ্ট উৎপাদন আছে এবং আমাদের উদ্বৃত্ত থাকবে দেশীয় উৎপাদন। আমাদের কিছু কিছু জেলা ঘাটতি আছে, আবার কিছু কিছু জেলা বেশি আছে। ওভারঅল সারা বাংলাদেশে আমাদের দেখা যায় যে গরু উদ্বৃত্ত আছে, সুতরাং আমাদের বাইরের গরু আসার প্রশ্নই ওঠে না। এখন পর্যন্ত হাটগুলোতে বেচা কেনা শুরু না হলেও এগ্রো ফার্ম থেকে পছন্দের পশুটি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 50 থেকে 60% গরু বিক্রি হয়ে গেছে জানান খামারিরা। মানুষ যেন কিনতে পারে ওরকম একটা দাম রেখে দিয়ে থাকি আমরা, যেন কাস্টমার আতঙ্কে না পড়ে থাকে। অনেকে ফিজিক্যালি এসে আমাদের এখান থেকে গরু কিনতেছে। আমাদের এই কোরবানের চার রাত পর্যন্ত আমাদের কাছে গরু রাখার সুযোগ আছে, কাস্টমারদের জন্য আমরা এভাবে সুযোগ করে দিচ্ছি। চট্টগ্রাম নগরীতে পশুর চাহিদা 1,09,757টি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশি বিদেশি কেবল অপারেটর, আইএসপি প্রোভাইডার ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে আইসিবিসি এক্সপো 2025। স্টলগুলোতে চলছে নানা রকম অফার ও ডিসকাউন্ট। সংশ্লিষ্টরা বলছেন প্রত্যাশার চাইতেও অনেক বেশি সাড়া মিলেছে এবারের এক্সপোতে। এই আয়োজনের মধ্য দিয়ে মিডিয়া ও প্রযুক্তি খাত নতুন গতি পাবে বলে প্রত্যাশা আয়োজকদের। দর্শনার্থীদের উপস্থিতি বলে দেয় কতটা জমজমাট দেশের প্রথম আন্তর্জাতিক কেবল ও ব্রডকাস্টিং মেলা আইসিবিসি এক্সপো 2025। রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কেবল অপারেটর্স অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এই এক্সপো যেন হয়ে উঠেছে দেশি বিদেশি কেবল অপারেটর, আইএসপি প্রোভাইডার, সফটওয়্যার পরিবেশক ও দর্শনার্থীদের এক মিলন মেলায়। ব্রডকাস্ট হার্ডওয়্যার থেকে শুরু করে ওটিপি ও আইপিটিভি সলিউশন, অত্যাধুনিক সব প্রযুক্তির ডিভাইস সবই মিলছে এক ছাদের নিচে। প্রযুক্তি খাতে বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আয়োজিত মেলায় দেয়া হচ্ছে নানা অফার ও ডিসকাউন্ট। অনেক নতুন নতুন কোম্পানি আসছে, নতুন টেকনোলজি নিয়ে আসছে। ডিজিটাল সেট টপ বক্সটাকে আমাদের আইপিটিভি এবং ওটিটি প্ল্যাটফর্মটাকে একসাথে মার্জ করে আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করছি। একটা ছাদের নিচে এরকম বড় আয়োজন বাংলাদেশে এর আগে হয়নি। আমাদের অনেক অনেক আকর্ষণীয় অফার, মূল্য ছাড় এবং র্যাফেল ড্র আছে। টেলিভিশন চ্যানেল ব্রডকাস্টিং হচ্ছে, এটা ডিজিটালি মানুষের বাসায় বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে টেকনিক্যাল সলিউশন দরকার ওইটা নিয়ে আমরা কাজ করি। আয়োজকদের প্রত্যাশা এই এক্সপোর মাধ্যমে মিডিয়া ও প্রযুক্তি খাত পাবে নতুন গতি, গ্রাহকরা পাবেন নতুন নতুন অভিজ্ঞতা। ডিজিটালাইজেশন কমপ্লিট করলে পরে গ্রাহককে উন্নত সেবা দিতে পারবো, আনলিমিটেড নাম্বার অফ চ্যানেলস আমরা দিতে পারবো, স্বচ্ছ পিকচার, নিখুঁত শব্দ এবং গ্রাহক তার চাহিদা অনুযায়ী বিনোদনের সেবা পাবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের এই মেলার আয়োজন। টেকনোলজি সারা পৃথিবীতে চেঞ্জ হচ্ছে, সবারই এসে এখানে টেকনোলজি সম্বন্ধে জানতে পারছে, দেখতে পারছে, এবং সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। আইসিবিসি এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। প্রদর্শনীটির পর্দা নামবে শনিবার রাত 8টায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটি সুবিধা দিতে আজ শনিবার খোলা রয়েছে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে ব্যাংকে। যদিও সকাল থেকে গ্রাহকের উপস্থিতি কিছুটা কম, বলছেন ব্যস্ততা এড়াতে ঈদের আগেভাগেই আর্থিক লেনদেন সেরে নিচ্ছেন তারা। এনবিআরকে আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টায় পালন করছেন তারা। বিকেল 4টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এনবিআর সংস্থার ঐক্য পরিষদের। এর আগে গেল বৃহস্পতিবার বিকেলে অধ্যাদেশ বাতিল ও সংস্থাটির চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। পরের সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় অধ্যাদেশ সংশোধন করতে চায় সরকার, তবে তা প্রত্যাখ্যান করে তাদের সব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সংস্কার ঐক্য পরিষদ নেতাদের। দেখছেন সময় সংবাদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ফেডারেল বিচারক। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আদালতে মামলা করে। অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, নীতি এবং মতাদর্শ নিয়ন্ত্রণে সরকার চাপ প্রয়োগ করায় এটি ছিল প্রতিহিংসামূলক পদক্ষেপ। মামলা দায়ের করার কয়েক ঘন্টা পর স্থগিতাদেশের সিদ্ধান্ত জানান আদালত।
হার্ভার্ড প্রশাসনের মতে এই নিষেধাজ্ঞার কারণে গবেষণা, একাডেমিক ও ক্লিনিক সহ অসংখ্য কার্যক্রমে বিশৃঙ্খলা নেমে এসেছে। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। যারা গিয়েছে, আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। ফলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে বা আদৌ হবে কিনা, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণঅভ্যুত্থানের বৈধতা, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে। ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয় আমাদের আজকে আলোচনা ছিল। আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করা প্রয়োজন জাতির সামনে। আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে, আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব। জামাই কাইটা দাও, কাইটা আবার দাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় সহযোগিতা করবে জামাত। সংস্কার ও ভোট নিয়ে রোডম্যাপ চায় আমির। সন্ধ্যায় বিএনপি ও জামাত প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সরকারের ভেতর থেকে বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে, অভিযোগ সালাউদ্দিনের। আলোচনার টেবিলে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান এনসিপি নেতা সার্জিসের। এবং মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে এখনও সক্রিয় আওয়ামী আমলের সিন্ডিকেট। অভিযোগ বাইরার সাবেক নেতার। 13 এজেন্সির বিরুদ্ধে 3 বছরে 1200 কোটি টাকা আত্মসাতের তথ্য দুদকের। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।